আসসালামু আলাইকুম। আমি ফরিদুল ইসলাম, কেমিস্ট্রি বেসড সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমি নতুন নতুন টপিকস নিয়ে তোমাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ যে টপিক্সটা সেটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। সেই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমরা যে সকল বিষয় আলোচনা করব তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন আপনারা, পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কথা বলবো আমি ধাতব ধর্ম নিয়ে। অধাতব ধর্ম, পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই সকল বিষয়ে আমরা আলোচনা করব। এই সকল বিষয়কে আমরা ছন্দের মাধ্যমে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। অধার্মিক আপার তড়িৎ চার্জের প্রতি আকর্ষণ, এটা হচ্ছে আমাদের একটা ছন্দ। অধার্মিক বলতে হচ্ছে অধাতব ধর্ম, আপার মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, প্রতিতে কিছু নেই, আর আকর্ষণ হচ্ছে ইলেকট্রন আসক্তি। বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ধাতব ধর্ম, আচ্ছা ধাতু কাকে বলে? ধাতব বা ধাতব বন্ধন। ধাতু কাকে বলে? যে সকল মৌলের সর্বশেষে উচ্চারিত হবে আম, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এ সকল মৌলকে আমরা বলবো ধাতু। ধাতু দেখতে চকচকে হয়। ধাতব ধর্ম বলতে যে সকল পরমাণু, যে সকল ধাতব পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আধানে পরিণত করে, সেটা কি বন্ধন? ধাতব বন্ধন। কি হবে? সোডিয়াম একটি পরমাণু, সোডিয়াম, শেষে কি আছে? আম উচ্চারণ আছে, তাহলে এটা হবে কি? ধাতু। তাহলে ধাতু একটি ইলেকট্রন ত্যাগ করে কি হলো? একক ধনাত্মক আধানে পরিণত হলো। তাহলে ধাতব ধর্ম হচ্ছে আমাদের এইভাবে সংজ্ঞায়িত করব যে যে সকল পদার্থ দেখতে চকচকে এবং একক ধনাত্মক আধানে পরিণত হয়, কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা, তাকে আমরা ধাতব ধর্ম বলবো। দ্বিতীয়ত হচ্ছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম, অধাতব ধর্ম বলতে আমরা বলবো যে অধাতব ধর্ম বলতে এখানে, তাইলে ধাতু বাদ দিয়ে আমরা কি ধরবো এখন? অধাতু। অধাতব বলতে যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে তোমাদের এগুলো মৌল হচ্ছে দেখতে চকচকে নয়, অতটা উজ্জ্বল নয়। তাহলে এখানে আমরা সংজ্ঞায়িত করব যে কোনো অধাতব ধর্ম একটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আধানে পরিণত হয়, তাকে আমরা কি বলবো? অধাতব ধর্ম। সংজ্ঞা দুটো ভালো করে দেখো। তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করলো আর অধাতু কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো। এই মূলত বৈশিষ্ট্যটাকে আমরা বলবো ধাতব বৈশিষ্ট্য এবং অধাতব বৈশিষ্ট্য। পারমাণবিক আকার, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পারমাণবিক আকার। পারমাণবিক আকার, তোমরা একটা বিষয় লক্ষ্য করছো? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন সোডিয়ামের করলাম 1s 2s 2p 3s 2 2 6, কত হইল? 10 আর 1 11। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, তাইলে এর পরমাণুর আকারটা আমরা, এটা নিউক্লিয়াস, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ধরবে, দ্বিতীয়তে 8টা হলো, 8টা। প্রথম শক্তি স্তরে 2টা, এখানে একটা, এখানে একটা। আর তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? একটা। তাইলে এখানে দেখো, এখন সোডিয়াম
সোডিয়াম না, এখন সোডিয়ামের পর কি ম্যাগনেসিয়াম 12, তাহলে ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন? তাহলে এখানে যদি আমরা দিই 1s 2s 2p 3s 3p, 3p দেওয়া লাগবে না, তাহলে হয়ে গেল আমাদের 12টা। ঠিক আছে, তাহলে এখন ম্যাগনেসিয়ামের আকারটা আমরা নির্ণয় করব। এটাও তৃতীয় শক্তি স্তর, এটা তো ওইভাবে হবেই, 6টা হবে। তাইলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা। তাইলে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে একই পর্যায়ে যত বাম হাতে ডান দিকে যাওয়া যায় তত ধাতব ধর্ম যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো বৃদ্ধি পাবে। তাইলে একই পর্যায়ে যত বাম হাতে ডান দিকে যাওয়া যাবে তত যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করতেছি এগুলো বৃদ্ধি পাবে। এখানে দেখো তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, সোডিয়ামের হচ্ছে 11, এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তারপরে নিউক্লিয়াস কর্তৃক এর আকর্ষণটা কম হবে না বেশি হবে? অবশ্যই ম্যাগনেসিয়ামের তুলনায় কি হবে? কম হবে। 2টা ইলেকট্রন যেভাবে আকর্ষণ করে নিউক্লিয়াসকে, একটা ইলেকট্রন তো ওইভাবে নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারবে না, তাহলে পারমাণবিক আকার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। একই পর্যায়ে যত বাম হাতে ডান দিকে যাওয়া যাচ্ছে তত কি হচ্ছে? পারমাণবিক আকার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানে নিউক্লিয়াস কর্তৃক তাদের কি আকর্ষণটা বেড়ে যাচ্ছে। আয়নীকরণ শক্তি 4 নম্বরে আমরা আলোচনা করব। আয়নীকরণ শক্তি। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে একই পর্যায় যদি ঠিক থাকে তাহলে কিন্তু নতুন শক্তি স্তর আর যুক্ত হবে না। তৃতীয় পর্যায়ে থাকবে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো কিন্তু গ্রুপের হিসেবে হচ্ছে, আর এগুলো কিন্তু পর্যায় হচ্ছে 11-র পর 12, 12-র পর 13, 13-র পর 14। যদি আমরা ধরো এইখানে যদি পারমাণবিক আকারের ক্ষেত্রে যদি আমরা ক্লোরিন নেই, ক্লোরিন হচ্ছে 17, ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমরা নেই তাহলে 1s 2s 2p 3s 3p ধরো 18টা হইলো কিন্তু, হ্যাঁ, তাইলে এখানে হবে আমাদের 5টা। তাইলে আমাদের দেখো তো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? তাইলে 7টা। ক্লোরিনের ক্ষেত্রে 7টা। নতুন স্তর কি যুক্ত হয়েছে? কখনোই নয়। তাইলে তার ইলেকট্রন কর্তৃক নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন কি হচ্ছে? আকর্ষণটা বেড়ে যাচ্ছে। তাহলে তাদের ক্রমটা কি হবে? তাইলে সোডিয়াম হচ্ছে বড়, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এইভাবে আর কি। একটা নিউক্লিয়াস যেভাবে আকর্ষণ করেছে কেন্দ্রকে, বা একটা নিউক্লিয়াস একটা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করেছে, 2টা ইলেকট্রন তার থেকে বেশি করবে, তার মানে ওর আকারটা কি হবে? সংকুচিত হবে। তাহলে নিউক্লিয়াসের ক্রম হবে, পরমাণুকের আকারের ক্রম হবে। এটা আয়নীকরণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এটা ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। কর জন্য খুবই আসে এটা ধরো সোডিয়াম, ঠিক আছে, এই আয়নীকরণ শক্তিটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এটা সবসময় খুবই ইম্পর্টেন্ট হিসেবে ধরবা। আয়নীকরণ শক্তি কাকে বলে? এটা হচ্ছে ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেহেতু আয়নীকরণ শক্তি হচ্ছে যে গ্যাসীয় মাধ্যমে এক মোল পরমাণু হতে একটি ইলেকট্রন কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে। এক মোল বা একটি ইলেকট্রন ত্যাগ করে গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আধানযুক্ত মৌল উৎপন্ন করে, তাকে আমরা আয়নীকরণ শক্তি বলবো। আয়নীকরণ শক্তিটা এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু হতে এক মোল ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তির ইংরেজি নাম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। বোঝা গেছে? তাহলে আয়নীকরণ শক্তিটা কি বোঝা গেছে না? এখন আমরা পড়ব 5ম নাম্বার, ইলেকট্রন আসক্তি। এটা একটু খুবই
তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে ইলেকট্রন আসক্তি কাকে বলে। সেম সংজ্ঞা। সেম সংজ্ঞা। দেখো, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু হতে একটি ইলেকট্রন সংযোজন করে একক ঋণাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। এই ইলেকট্রন আসক্তির কিন্তু একটা ক্রম আছে, এটা কিন্তু তোমরা একটু এমসিকিউর জন্য লিখে রাখো, এটা খুব একটু দরকার আছে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন আমরা জানি যে একই পর্যায়ে যত বাম হাতে ডান দিকে যাওয়া যায় ততই আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, পারমাণবিক আকার বাড়ে, তারপরে হচ্ছে যে অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম বাড়ে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? হ্যাঁ, এখানে তোমাদের একটা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমার। এখানে ক্রম আছে, এখানে ব্যতিক্রম কিছু ঘটনা আছে। হ্যাঁ, এখানে 4টে ব্যতিক্রম পার্ট আছে। একটা হচ্ছে বেরিলিয়াম, বোরন, 2 হচ্ছে যে নাইট্রোজেন, অক্সিজেন, 3 হয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে সালফার, পিএস। ঠিক আছে, এটা হওয়ার কারণ কি জানো? এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা জানি যে একই পর্যায়ে যত বাম হাতে ডান দিকে যাওয়া যায় ততই আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে আয়নীকরণ শক্তি বাড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তো বোরন হওয়ার কথা, ঠিক আছে না? এখন এদের সুস্থিতি ইলেকট্রন বিন্যাসই এর মূল কারণ। ধরো বোরন হচ্ছে 5, বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5। এখন ইলেকট্রন বিন্যাস করি 1s, 2s, 2p, 2, 2, 1। 4 হচ্ছে 1s, 2s, 2টা, 4টা। এখানে কি কোনো ইলেকট্রন, এখানে কোনো অরবিটাল ফাঁকা আছে? এখানে কোনো অরবিটাল ফাঁকা নেই, কিন্তু এখানে একটা পি অরবিটাল আছে। আমরা জানি হুন্ডের নীতি অনুসারে পি অরবিটাল, 2p অরবিটালের আবার উপ অরবিটাল হচ্ছে 3টে, 2px, 2py, 2pz। এখানে একটা করে ধরবে, তাইলে এখানে আরও 2টা ফাঁকা আছে। এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো ফাঁকা থাকলো, মানে কক্ষপথগুলো উপশক্তি স্তরগুলো যে ফাঁকা থাকলো, এই উপশক্তিগুলোতে ইলেকট্রন না থাকায় এদের শক্তির ব্যতিক্রম ঘটছে। তোমরা এই বিষয়টা লক্ষ্য করো। হওয়ার কথা ছিল বোরন, কিন্তু হইল কে? বেরিলিয়াম হইল আগে, কারণ তাদের সুস্থিতি ইলেকট্রন বিন্যাস। আমরা এইখানে লক্ষ্য করতে পারি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। নাইট্রোজেন না, তাহলে নাইট্রোজেন হচ্ছে 7, 1s, 2s, 2p, 2, 2, 3। তাইলে আমরা পির কয়টা উপশক্তি স্তর আছে? পির হচ্ছে 3টে, 2px, 2py আর 2pz। 1টা, 2টা, 3টে। এখানে সুস্থিতি হইল। অক্সিজেনের ক্ষেত্রে দেখি 1s, 2s, 2p, 2, 2। এখানে কত হলো? তাহলে 4টে হচ্ছে। তাইলে এখানে আমাদের অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়েছে? তাহলে 2px, 2py, 2pz, 1, 2, 3। তাইলে এখানে আর কয়টা ধরতে পারবে? এখানে একটা করে ধরবে। আরও কিন্তু 2টা অযুগ্ম অবস্থায় থাকলো, অর্থাৎ এখানে অযুগ্ম অবস্থায় কিন্তু পূর্ণ হইল, অর্ধপূর্ণ হইল। এখানে কিন্তু অযুগ্ম অবস্থায় অর্ধপূর্ণ হয়ে আবার একটা অরবিটাল পূর্ণ হইল, আর বাকি 2টা অযুগ্ম অবস্থায় থাকলো। তাইলে সেক্ষেত্রে এই 2টা থেকে ইলেকট্রন বের করাটা সহজ হয়ে যাবে। কিন্তু এখানে পূর্ণ স্থিতিশীল, অর্ধপূর্ণ স্থিতিশীল থাকার কারণে এখান থেকে ইলেকট্রন বের করা খুব কঠিন হবে।
এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি অক্সিজেনের তুলনায়। এইভাবে বাকি যে অপশন 4টে দেখাইলাম, বাকি 4টা ওই রকম, বাকি 2টা ওই রকমভাবে হবে। এখন আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি সম্পর্কে। কিছু তোমাকে বললাম এখানে যে ইলেকট্রন আসক্তি এরকম হইলো কেন। এখানে দেখো যে হওয়ার কথা ছিল একই পর্যায়ে, সেহেতু ফ্লোরিন হওয়ার কথা ছিল, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর আয়োডিন। ঠিক আছে, এইখানটায় তুমি একটা বিষয় লক্ষ্য করো, এইখানটায় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ফ্লোরিন কেন আগে হলো, ক্লোরিন কেন পরে হলো। এখন তোমরা এখানে আকার, এদের আকারটা আমরা আলোচনা করব। এখানে আকার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, ফ্লোরিন হচ্ছে 9, 1s 2s 2p 2 2 5, 1s 2s 2p 3s 2 2 6, 2 3p 18 হইল। আমাদের লাগে কি কত? 17। এখানেও 5টা, এখানেও 5টা। এখানে কয়টা শক্তি স্তর? এখানে 3টে শক্তি স্তর। এই একটা শক্তি স্তর, 2টা শক্তি স্তর আর 3টে শক্তি স্তর। এখানে কয়টা শক্তি স্তর? এখানে আছে 1 আর 2, তার মানে 2টা শক্তি স্তর। দেখি আঁকি এর গঠন, 1টা 2টা। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, 1টা 2টা 4টা 6টা 1টা 7টা। এখানে সর্বশেষ ইলেকট্রন আছে 7টা, 6 1টা 7টা। এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, এটা স্তর আছে কয়টা? 2টা। এই প্রথম স্তর, দ্বিতীয় স্তর। তাহলে এই যে দ্বিতীয় স্তরে ইলেকট্রনের ঘনত্বটা অনেক বেশি। এখন যদি বাইরে থেকে একটা ইলেকট্রন আমি এখানে যদি যোগ করাই, তাইলে এই যে আয়তন, এই আয়তনের উপরে তো বাইরে থেকে একটা ইলেকট্রন যদি আমি প্রবেশ করাই, তাহলে তো এদের মধ্যবর্তী যে ঘনত্ব বেশি অনেক। দেখো তো ছোট একটা জায়গা, এই জায়গায় হচ্ছে 7টা তো এমনিতেই আছে, এখন 8টা হবে কীভাবে? এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, এখানে ইলেকট্রন বিকর্ষণ করে, এজন্য ফ্লোরিনের আকারটা তুলনামূলক ছোট হওয়ায় ক্লোরিন হচ্ছে বেশি হয়। এটা হচ্ছে মূল কারণ। এখন এইখানে তোমরাই দেখো, এখানে যদি বাইরে থেকে একটা ইলেকট্রন যদি আমি গ্রহণ করাই এইখানে, ঠিক আছে, এখন এই বিষয়টা তুমি লক্ষ্য করো, এইখানে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, তাইলে এখানে ইলেকট্রনের ঘনত্বটা তুলনামূলক দ্বিতীয় থেকে তৃতীয়তে কম না? এজন্যে বাইরে থেকে একটি ইলেকট্রন সহজে এখানে প্রবেশ করা যায়। এজন্যই ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়ে আমরা একটু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বিষয়ে একটু কথা বলবো। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এই বিষয়টা আছে যে তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, নাঙ্ক আর মাঙ্ক যদি থাকে, হিমাঙ্ক, আঙ্ক মাঙ্ক থাকলে এটা হবে তাপমাত্রা। তাইলে আঙ্ক মাঙ্ক থাকলে কি হবে? তাপমাত্রা। যেমন হিমাঙ্ক, পারদের ক্ষেত্রে আমরা হিমাঙ্ক ধরতে পারি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে এটা একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা বোঝাচ্ছে। এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে সোডিয়াম কিন্তু খুবই নরম, এটা ছুরি দিয়ে কাটা যায়, এই বিষয়টা তোমরা মনে রাখিও। তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে 1A গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলক কম। ঠিক আছে, যদি গ্রুপ হিসেবে দেখি তাহলে এটা, আর যদি পর্যায় হিসেবে দেখি তাহলে একটু ব্যতিক্রম দেখা যায়। হ্যাঁ, তবে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কর বিষয়টা অতটা ডিপলি হয় না, পরীক্ষা সচরাচর ওভাবে আসে না। তোমাদের আর একটা জিনিস আমি পড়াই, সেটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা। এই জিনিসটা আমি স্কিপ করে গেছি। তড়িৎ ঋণাত্মকতা, এই বিষয়টা হচ্ছে কি জানো, এই তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে নির্দিষ্ট কিছু মান। তোমাদের যদি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান,
হাইড্রোজেন বন্ধন বিদ্যমান কোন কোন মৌলযুক্ত থাকলে হবে? আমরা এটা সংক্ষেপে ফন দেব। ফন: ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0 অর্থাৎ 3, অক্সিজেন হচ্ছে 3.5 আর ফ্লোরিন হচ্ছে 4। তোমরা একটা বিষয় লক্ষ্য করবো যে তড়িৎ ঋণাত্মকতা সর্বশেষ এখানে দেখো তো, আমি যদি এইভাবে সাজাই নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে 9। তাইলে একই পর্যায়ে যত বাম হতে ডান দিকে যাওয়া যায় ততই আয়নীকরণ শক্তির আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমরা এখন দেখো, এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, অক্সিজেন 3.5 আর ফ্লোরিনের কত 4। বিষয়টা লক্ষ্য করছো তো নাকি? এটা হচ্ছে ফিক্সড মান, এগুলো মুখস্থ। আর হাইড্রোজেন হচ্ছে 2.1। এখন তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যর মাধ্যমে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে আমরা বন্ধন বিবেচনা করব যে এটা আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন না হাইড্রোজেন বন্ধন। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা হচ্ছে এরকম যে দুটি পরমাণু, যেমন ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটার সমন্বয় হচ্ছে পানি। দুইটি হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, এদের মধ্যে কি বন্ধন বিদ্যমান দেখো তো। এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে এবং পোলার যৌগ এই তড়িৎ ঋণাত্মকতার মান থেকে আমরা পোলার যৌগ বিষয়টা বিবেচনা করব। পোলার যৌগ এর সীমানা তড়িৎ ঋণাত্মকতার মান হতে হবে, তড়িৎ ঋণাত্মকতার মান হবে, তড়িৎ ঋণাত্মকতার মান কত হবে জানো? এই যে ঋণাত্মকতার মানের পার্থক্য হবে, পার্থক্য 0.5 থেকে 1.9। তাইলে এখন আমরা এখানে এই পানির ক্ষেত্রে দেখি পানি কি পোলার যৌগ না অপোলার যৌগ। তাইলে পানি হচ্ছে হাইড্রোজেন কত 2. সর্বোচ্চ কত 3.5 মাইনাস 2.1। তাইলে পার্থক্য কত হলো 1.4। তাইলে এটা নিঃসন্দেহে পানি একটি পোলার যৌগ, বোঝা গেছে? এখন তড়িৎ ঋণাত্মকতার মান থেকে সমযোজী যৌগ দুটি পরমাণু, তাহলে এটা কে কাকে আকর্ষণ করবে? এখানে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে অক্সিজেনের বেশি আর হাইড্রোজেনের কম, তাহলে দুটি পরমাণুর মধ্যে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? তবে সর্বসকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করিও। ইনশাল্লাহ আরও নতুন কোনো ভিডিও নিয়ে সামনে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।